এমসিকিউ কি করে দেয়া লাগবে? আচ্ছা, এমসিকিউ আমরা পরে দেখবো না, যেগুলো করে দেওয়ার মতো সেগুলো করে দিব না। আপাতত নিচের দিকে যাই। আচ্ছা, তো আমাদের এটা ছিল আইডিয়াল গ্যাস এই চ্যাপ্টারের প্রথম প্রথম পরীক্ষাটা আর কি, সিকিউ অংশ। তো এইখানে আমরা গ নাম্বার আর ঘ নাম্বার প্রবলেমটা নিয়ে মেইনলি ফোকাস করবো, কারণ এই দুটো প্রবলেম হচ্ছে কি একটু নতুন। গ নাম্বার প্রবলেমটা আমি কিন্তু তোমাদেরকে ক্লাসে একটু বলছিলাম যে কিভাবে করা লাগবে, এই ধরনের একটা ম্যাথও মোস্ট প্রবাবলি করাইছিলাম আর কি। এখানে আমাদের যেটা ফাইনাল যেটা বের করতে বলছে সেটা হচ্ছে মোলার আপেক্ষিক দাব্যের অনুপাত, দ্যাট মিনস আমার এখানে গামা এর ভ্যালুটা বের করতে বলছে। আচ্ছা, তো গামা এর ভ্যালুটা বের করার জন্য এখানে একটা মিশ্রণ দেয়া আছে। মিশ্রণের মধ্যে 20% অক্সিজেন, 79% নাইট্রোজেন আর 1% পানি আছে আর কি। তো আমরা যদি মিক্সচারের গামাটা নিয়ে কথা বলি তাহলে গামা মিক্স এটা সমান সমান সিম্পলি আমরা বলতে পারবো N1 গামা 1 প্লাস N2 গামা 2 প্লাস N3 গামা 3 divided by N1 plus N2 plus N3। বাট এই ফর্মুলাটা ইউজ করলে একটু ঝামেলা আছে। সেটা হচ্ছে মানে আমরা মেইনলি যে ফর্মুলাটা শিখছিলাম সেটা ছিল ডিগ্রি অফ ফ্রিডমের রেসপেক্টে। তো তুমি যদি ডিরেক্টলি এই ফর্মুলাটা প্রথম লাইনে ইউজ করে দাও ডিগ্রি অফ ফ্রিডম আর গামায়ের মধ্যে রিলেশনের হিসাব করে, তাহলে একটু ভুল হবে। সেটা হচ্ছে তোমার গামায়ের সাথে যে ডিগ্রি অফ ফ্রিডমের রিলেশনটা সেটা কিন্তু ডিরেক্টলি প্রপোর্শনাল না। তুমি একটু যদি খেয়াল করো আমাদের গামায়ের সাথে এফ এর যেই সূত্রটা ছিল সেটা ছিল মোস্ট প্রবাবলি গামা সমান সমান কত একটু বলো তো, কারো মনে আছে? আমার তো ঠিক খেয়াল নাই। 1 plus 2 ওয়ান by প্লাস f. টু বাই এফ। 1/2/f 1/2 1 + 2/f। সো এটা আসলে সমানুপাতিক না, উল্টো আমরা দেখতে পাবো হচ্ছে ব্যস্তানুপাতিক। দ্যাটস ওয়াই তুমি যদি এইরকম কোনো ফর্মুলা লিখো এফ এর সাথে মিলিয়ে তাহলে হচ্ছে কি একটা ভুল হবে। তো আমরা এইটা না করে ইনিশিয়ালি প্রথমে ডিগ্রি অফ ফ্রিডমের ইকুয়েশন দিয়ে আগে টোটাল ডিগ্রি অফ ফ্রিডমটা বের করব পুরো মিক্সচারে, এরপরে ওই আমাদের এই ফর্মুলা অনুসারে আমরা হচ্ছে গামায়ের ভ্যালুটা বের করার ট্রাই করব। তো এখানে আমাদের 20% আরো একটা কথা বলে রাখছি, সেটা হচ্ছে ভরের অনুপাতে। তো ভরের অনুপাতে 20% বলতে আসলে কি বোঝানো হচ্ছে? তো অ্যাজিউম করো আমার এখানে 20% অক্সিজেন আছে আর হচ্ছে 79% নাইট্রোজেন আছে, 1% হাইড্রোজেন আছে, হাইড্রোজেন সরি H2O আছে। তো আমরা এই টোটাল মিলে 100%। তো আমরা যদি একটা 100 গ্রামের স্যাম্পল নেই, এই 100 গ্রামের স্যাম্পলের মধ্যে অক্সিজেন থাকবে 20 গ্রাম, তারপরে হচ্ছে নাইট্রোজেন থাকবে 79 গ্রাম আর পানি থাকবে হচ্ছে 1 গ্রাম। এবার আমরা একটু হিসাব করব যে এই 20 গ্রামের মধ্যে আসলে আমাদের কি কি হিসাব নিকাশ আসবে। 20 গ্রাম অক্সিজেন এইটুকুতে কত মোল থাকবে? N1 সমান সমান আমরা বলতে পারবো হচ্ছে 20/32 এত মোল। N2 সমান সমান 79 গ্রাম নাইট্রোজেনের জন্য এইটা আসবে হচ্ছে 79 নাইট্রোজেনের মোলার মাস 28, আর 1 গ্রাম H2O এটার জন্য আমার N3 আসবে 1/18 এত মোল। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল এত মোলের হিসাব নিকাশ। আর এখানে আমি যদি টোটাল মোলটা হিসাব করি তাহলে N সমান সমান জাস্ট সিম্পলি এই তিনটার যোগ করে দিলে যেটা আসবে সেটাই হচ্ছে আমাদের টোটাল মোল। তো এবার তুমি দেখো, তুমি হচ্ছে গিয়ে নাইট্রোজেনের ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 5 জানো, অক্সিজেনেরও 5 জানো, আর পানিটা হচ্ছে 6। এই তিনটা ভ্যালু যদি এই ইকুয়েশনে বসাই দাও তাহলে এফ মিক্সের ভ্যালু পাবা, কোনো একটা ভ্যালু আসবে। আর এর কারেসপন্ডিংলি তুমি হচ্ছে গামা মিক্সেরও একটা ভ্যালু পাবা, এটা হচ্ছে গিয়ে 1 + 2/f। যদিও এখানে 99% গ্যাসেরই খেয়াল করো, 99% গ্যাসেরই হচ্ছে ডিগ্রি অফ ফ্রিডম 5।
সো আমার অ্যান্সারটাও 5 এর খুবই কাছাকাছি আসবে, অত হেরফের হবে না, কারণ আমার এখানে যে 6 ডিগ্রি অফ ফ্রিডম যেই গ্যাসটা আছে সেটা খুবই কম পরিমাণে আছে, তো ওইটা আসলে অত বেশি ইফেক্ট এখানে ফেলতে পারবে না, তাই আমার আসলে 5 এর খুব কাছাকাছি আমি একটা অ্যান্সার পাবো। কেউ একটু বের করে বলবো কত আসে অ্যান্সার? 5.01 আসছে। আমার কাছে একটা খাতা আছে, এটার ভ্যালু আসা হচ্ছে 5.01। ভাইয়া, বলো। এই সি নাম্বারের প্রশ্নটা আমি ইংলিশে ভার্সনের জন্য বলে দিবেন একটু? আমি একটু কনফিউজ হয়ে যাচ্ছিলাম। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে ফাইন্ড দ্য রেশিও অফ টু মোলার স্পেসিফিক হিট অফ দ্য গ্যাস প্রেজেন্স ইন অ্যাটমসফিয়ার। মানে ভাই সিটা আর কি, হ্যাঁ, সি মানে নাম্বারটাই তো বললাম। না মানে মোলার স্পেসিফিক হিট সি এটা আর কি। মোলার ও রেশিও অফ মোলার স্পেসিফিক হিট, রেশিও অফ ও মোলার আচ্ছা। স্পেসিফিক হিট মানে কি? আমার হচ্ছে সিপি একটা মোলার স্পেসিফিক হিট, আর একটা হচ্ছে সিবি মোলার স্পেসিফিক হিট। আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারো, ভাইয়া আপনি তো স্পেসিফিক হিটের রেশিও সিবি বাই সিপিও ধরতে পারতেন, আপনি কেন সিপি বাই সিবি ধরলেন? এটা আসলে ভাই থাম রুল, যে তুমি শিখে আসছো সিপি বাই সিবি, এখন তো আর এসে শুধু শুধু সিবি বাই সিপি তুমি কিছু শিখো নাই। আর ওয়ান বাই গামা এই জিনিসটা আসলে কোনো কিছু আমাকে দেয় কিনা এটারও কোনো নিশ্চয়তা নাই। সো আমরা ওই আপেক্ষিক তাপের অনুপাত দিয়ে আসলে বুঝবো সিপি বাই সিপি। আচ্ছা, আমরা পরের ম্যাথটাতে চলে যাই, যেহেতু আমাদের অনেক প্রবলেম সলভ করা লাগবে, সো বেশি সময় না নিই। পরের যেটা বলছে এটাতে কোনো প্রবলেম আছে নাকি জিজ্ঞেস করে নাও, কোনো কিছু বুঝতে ঝামেলা আছে কিনা। সরি, যে লাস্টে সিবি বাই সিবি ওটা একবার একটু। সিপি বাই সিবি মানে আমার এখানে এইটুকু বুঝলেই হবে যে মোলার আপেক্ষিক তাপদ্বয়ের অনুপাত হচ্ছে সিপি বাই সিবি, নট সিবি বাই সিপি, এটা না, এটাই বলছি। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরেরটা আমাকে বলছে যে আমার মহাশূন্যের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস হলে ভূমির সর্বনিম্ন তাপমাত্রা কত হলে বায়ুমণ্ডলের অস্তিত্ব থাকবে না। একটু ম্যাথটাকে বোঝার চেষ্টা করো, এখানে আমাদের উদ্দীপকটা কি বলছে। এম বলের একটা বস্তু আছে, এই বস্তুটাকে যদি পৃথিবীর আকর্ষণ বলের যে ইকুয়েশন সেটা এখানে দেওয়া আছে, তোমাদের চ্যাপ্টার 6 যেহেতু পড়ানো হয়নি তাই আমি এই ইকুয়েশনটা দিয়ে দিছিলাম, যেখানে এক্স এর পরিচয়ও দেওয়া আছে, কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব। তারপরে কি বলছে যে যদি বস্তুটি ভূমিতে থাকাকালীন এমন একটি গতিশক্তি ডাব্লিউ দেওয়া হয় যার কারণে বস্তুটি কোনো মতে মহাশূন্যে চলে যাবে, তাহলে ওই ডাব্লিউ এর ভ্যালু হচ্ছে গিয়ে এরকম একটা ইন্টিগ্রেশনের রেজাল্ট দিয়ে বের করা লাগে। এখন ধরো আমরা এই যে পৃথিবীতে যখন ছিলাম, অ্যাজিউম করে নাও আমরা, এইটা হচ্ছে আমাদের সেই পৃথিবী। আচ্ছা, পৃথিবীর যে বায়ুমণ্ডলটা আছে, বায়ুমণ্ডলের যদি হিসাব নিকাশ করি, ধরো বায়ুমণ্ডলকে আমি এইখানে একটা বস্তু হিসেবে চিন্তা করতেছি, এইরকম ভাবে এই বস্তুটা আছে। এই বায়ুমণ্ডলের খুব ক্ষুদ্র যদি একটা অংশ নাও, ধরো এই অংশটুকু নিলা, ঠিক আছে, এবং এই ক্ষুদ্র অংশ কতটুকু অংশ, আমি হিসাবের সুবিধার্থে এই অংশটুকুকে n সমান সমান 1 মোল ধরে নিলাম। এখন যদি তুমি এই বস্তুটার মধ্যে এমন একটা গতিশক্তি ডাব্লিউ দিতে পারো, কোন গতিশক্তি, যদি ডাব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন অফ আর টু ইনফিনিটি, তারপরে কি ছিল, জি এম এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, জি এম এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে এই বস্তুটা মহাশূন্যে চলে যাবে। তুমি যদি তাহলে বায়ুমণ্ডলকে এই গতিশক্তিটা দিতে পারো, তাহলে বায়ুমণ্ডলটাও কি মহাশূন্যে চলে যাবে নিশ্চয়ই। ওকে, এখন আমরা আগে হিসাব করি যে ভাইয়া এই, কনফিউজ। বলো বলো। ভাইয়া মানে ভেলোসিটিটা পাইলেই চলে যাবে বলতেছেন না, কিন্তু কলিশন হবে না, মলিকুল মলিকুল এগুলো ইগনোর করতেছি। হ্যাঁ হ্যাঁ,
অত অত কিছু কি আমরা হিসাব করতে পারবো? কলিশনের কি রকম হবে, মানে ফ্রিকশনাল কাইন্ড অফ, ওটা কি আমরা হিসাব করতে পারবো এখানে? সম্ভব না তো এটা করা, ঠিক আছে? তাই আমরা এটা আপাতত ইগনোর করবো। আচ্ছা, এবার আমরা যেটা বলতেছিলাম যে এই ডাব্লিউ এর ভ্যালুটা আমরা কিভাবে পাবো? ডাব্লিউ ভ্যালু বের করার জন্য জি এর ভ্যালু আমরা অলরেডি জানি, দিস ইজ আ কনস্ট্যান্ট। এম এর ভ্যালু আমরা জানি পৃথিবীর ভর কত, এক্স তো আমার এখানে একটা ভেরিয়েবল হিসাবে কাজ করতেছে। প্রশ্ন হচ্ছে এম এর ভ্যালু কত হবে? আমরা যেহেতু এখানে এক মোল হিসাব নিকাশ করতেছি, তাই আমরা এখানে এক মোল গ্যাসের ভরটা নিব। এখন প্রশ্ন হচ্ছে এক মোল গ্যাসের ভর কত? এখানে তো আমাদের একটা মিশ্রণ হিসাব করে রাখছি আমরা, তাহলে মিশ্রণের জন্য আমরা এক মোল হিসাব কিভাবে করব? এটারও খুব সুন্দর হিসাব আছে, সলিউশন আছে। ভাই একটা জিনিস চিন্তা করো তো, এই যে তুমি এখানে n1 এর একটা ভ্যালু পাইছো, n2 এর একটা ভ্যালু পাইছো, এখানে হচ্ছে n3 এর একটা ভ্যালু পাইছো। এই তিনটাকে যদি তুমি যোগ করে দাও, n1 n2 n3, তাহলে তুমি যে nটা পাচ্ছ এটা কি আমার মিশ্রণের বা মিক্সচারের টোটাল মোল সংখ্যা, n অফ মিক্সচার। ভেরি গুড। কতটুকুর মধ্যে তুমি নিচ্ছ এটা? 100 গ্রামের মধ্যে। তাহলে আমরা কি এই মিশ্রণের মোলার ম্যাস কত হবে? আমি যদি হিসাব করি মিশ্রণের মোলার ম্যাস অফ মিক্সচার, এইটা তাহলে কত হবে? এটাকে কি আমি সিম্পলি ওই যে মিশ্রণের তুমি ইনিশিয়াল ভর কত ধরে নিছিলা, 100 ধরে নিছিলা, তাহলে এই 100 ডিভাইডেড বাই তুমি যদি মিশ্রণের মোল সংখ্যা ভাগ করো এন অফ মিক্সচার, তাহলেই কিন্তু তুমি মিশ্রণের মোলার ম্যাস কত বা মিশ্রণের আণবিক ভর কত সেটা কিন্তু তুমি বের করতে পারবা। এবার আমি যখন বায়ুমণ্ডলে এক মোল গ্যাস নিচ্ছি, এক মোল গ্যাসের ভর কত? এক মোল গ্যাসের ভর হচ্ছে গিয়ে ওই বায়ুমণ্ডলে যে মিশ্রণটা আছে সেই মিশ্রণের মোলার ম্যাস। তাই আমার এখানে যে ছোট হাতের এমটা আছে, এই এমটা নাথিং বাট মোলার ম্যাস অফ দা মিক্সচার। ভাইয়া ক্লাস কি রেকর্ড হচ্ছে? জানি না, আমি বলছি এখন আমাকে কেউ যদি করে, আমাকে পারমিশন, মানে পারমিশন দিয়ে দিলে আমি করতাম, এই জন্য বললাম। এই মানে মোস্ট প্রবাবলি গুগলে করে, যাই কিনা আমি জানি করা না। যায় ভাইয়া, আমার উপরে ক্লিক করে আমাকে পারমিশন দিলে আই থিংক করা যাবে। মানে ইউ আর নট অ্যালাউড টু রেকর্ড দিস ভিডিও কল দেখাচ্ছে, এই জন্য বললাম। তারা দেখি আমি পাই কিনা। তুই কি স্ক্রিন রেকর্ড করতে পারবি না? স্ক্রিন রেকর্ডার করা যায়, করতেছি তাহলে। তাহলে ওবিএস দিয়ে কর, আমি পিসিতে নাই তো এই জন্য আমি করতেছি। ভাই আমি প্রথম থেকেই করতেছি। ও তাহলে ওকে ওকে ঠিক আছে। অর্জুন তো ব্যাকআপ রাখ। ওকে ঠিক আছে ভাই। আচ্ছা চিল। তাহলে যেখানে ছিলাম আমরা, এখানে ছোট হাতের এম এর ভরটা কত হবে? মিশ্রণের মোলার ম্যাস যত হবে তত, যদি আমি আমার স্যাম্পলটাকে এক মোল ধরে নিই তাহলে। তো আমরা এইখানে তাহলে ইন্টিগ্রেশনের একটা রেজাল্ট পাবো, যে রেজাল্টটা হচ্ছে আমাকে একটা ডাব্লিউ দিবে। এইটুকু আমরা আপাতত ধরে রাখি। এবার ভাইয়া ধরো আমার এই বস্তুটা যদি অসীমে চলে যায়, লেটস সে এইটা হচ্ছে আমাদের অসীম, এখানে কোনো একটা জায়গা আছে, এই বস্তুটা হচ্ছে এই ইনফিনিটিতে চলে গেল। এখানে একটু ক্লামজি হয়ে যাচ্ছে, আমি একটু নিচে নিয়ে যাই জিনিসটাকে, তাহলে তোমাদের আর কি বুঝতে সুবিধা হবে। ধরো আমাদের এই সবুজ লাইনটা হচ্ছে অসীমের একটা লাইন। প্রশ্নে আমাদের এই অসীমের একটা টেম্পারেচার বলে দেয়া আছে, কত? মহাশূন্যের তাপমাত্রা হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, তাহলে এই মহাশূন্যের তাপমাত্রা যদি টি সমান সমান 15 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা একটা জিনিস আমাকে একটু অ্যান্সার দাও তো, দেখি বলতে পারো কিনা বেসিক থেকে। আমি মহাশূন্য আর অসীম দুটাকে সেম কেন বলতেছি? মহাশূন্য আর অসীম দুটাকে সেম জিনিস কেন? মহাশূন্য ভ্যাকুম আর অসীম হচ্ছে ভ্যাকুম, এই জন্য। না হয়নি, আর কেউ? মহাশূন্য আর অসীম দুটাকে সেম জিনিস কেন বলতেছি? মহাশূন্য অভিকর্ষ ত্বরণ নাই। আচ্ছা, অভিকর্ষ ত্বরণ না, আমরা এখানে এভাবে বলতে পারি যে পৃথিবীর রেঞ্জ কতটুকু আছে, পৃথিবীর আকর্ষণ করার রেঞ্জ অসীম পর্যন্ত, অ্যাকর্ডিং টু দ্য ইকুয়েশন এফ সমান সমান জি ইন্টু এম ইন্টু এম ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এখন এক্স এর ভ্যালু যদি টেন্স টু ইনফিনিটি হয়, এফ এর ভ্যালু হয়ে যাবে টেন্স টু জিরো। আবার আমরা জানি কি? আবার আমরা জানি হচ্ছে মহাশূন্যে গেলে পৃথিবী ওই বস্তুর উপর কোনো আকর্ষণ বল মানে প্রয়োগ করতে পারবে না। তাহলে
এখান থেকে আমরা ম্যাথমেটিক্যালি দেখতে পাচ্ছি অসীমেও ফোর্স 0, আবার মহাশূন্যেও পৃথিবীর ফোর্স 0। এই দুইটাকে মিলিয়ে আমরা বলতে পারবো মহাশূন্য যে কথা, অসীমও সেম কথা। এবার যদি মহাশূন্যের টেম্পারেচার হচ্ছে গিয়ে 15 ডিগ্রি সেলসিয়াস হয়, ভাইয়া এই যে এক মোল গ্যাসটা যেটা মহাশূন্যে চলে গেল, যেটা আমাদের পৃথিবীর এই ভূপৃষ্ঠে ছিল, এটা যদি এখন আমার মহাশূন্যে চলে যায়, তাহলে তার একটা কি কাইনেটিক এনার্জি থাকবে। আমরা এই কাইনেটিক এনার্জিটাকে ধরো ইকে ফাইনাল কাইনেটিক এনার্জি বলি। এটা সমান সমান সিম্পলি আসবে F/2 nRT, ফাইনাল কাইনেটিক এনার্জি। কোনো সমস্যা নাই, লিখতে পারবো এটা। টেম্পারেচার 15 দিলে আমরা এখানে একটা ভ্যালু পাবো। ওকে, আচ্ছা। এবার সেকেন্ড কথা হচ্ছে, তুমি পৃথিবীর তাপমাত্রা ধরে নিলাম আমরা, পৃথিবীর যে ভূপৃষ্ঠের তাপমাত্রা, আমাকে তো এটাই বের করতে বলছে যে ভূমির সর্বনিম্ন তাপমাত্রা কত হলে। ধরো ভূমির তাপমাত্রা T1 হলো, যেই T1 এর কারণে এই বায়ুমণ্ডলের এই অংশটুকু অসীমে চলে যাবে। তাহলে T1 এর জন্য n সমান সমান 1 মোল বায়ুমণ্ডলের গ্যাস অসীমে চলে যাবে। এটুকু আমরা আপাতত ধরে রাখলাম। এবার আমরা যদি একটু দেখার চেষ্টা করি, ইনিশিয়াল অবস্থায় এই শক্তিটার, এই যে T1 এর জন্য 1 মোল গ্যাসের এনার্জি কত হবে? E1, এইটা সমান সমান হবে কত? E1 সমান সমান আমরা বলতে পারবো F/2 n ইন্টু R ইন্টু T1। এটার একটা ভ্যালু আসবে, সামথিং ভ্যালু। এরপরে আমার ফাইনালও একটা কাইনেটিক এনার্জি আমি জানি। ফাইনাল কাইনেটিক এনার্জি কত? ফাইনাল কাইনেটিক এনার্জি হচ্ছে যে কে অফ এফ। তাহলে আমার ফাইনাল কাইনেটিক এনার্জি এইটা সমান সমান আমি পাবো হচ্ছে কে ইন্টু এফ। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা ভাইয়া একটু জিজ্ঞেস করে নেন। আমরা গ্যাসটা ইনিশিয়াল একটা এনার্জি পাইছি এবং ফাইনাল একটা এনার্জি পাইছি। বলেন ভাইয়া। কেইএফ তো মানে একবারে ওই রেঞ্জটা পার করার পরের ভেলোসিটির উপর ডিপেন্ড করবে না, তো ওটা তো জিরো হবে না। রেঞ্জটা না, মহাশূন্যের তাপমাত্রা 15। তার মানে কি মহাশূন্য এই গ্যাসটার একটা শক্তি আছে না? না ভাই, মানে কেইএফ যেটা বললেন একবারে সবচেয়ে ফাইনাল কাইনেটিক এনার্জি যেটা থাকবে আর কি, তখন তো ভেলোসিটি জিরো হয়ে যাবে না, হাফ এমভি স্কয়ার অনুযায়ী। কেন ভেলোসিটি জিরো হবে? ভাই মানে এক্সেলারেশন কমতে 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 একবারে সর্বনিম্ন যদি টেম্পারেচার দেই, তাহলে ওই আচ্ছা, অটো এখানে জায়গায় আমি বলি, জিরো হবে না। ধরো ভেলোসিটি ইনিশিয়ালি সাধারণত এটা হচ্ছে গিয়ে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এরকম একটা বেগ যদি কোনো বস্তুতে দেয়া হয়, সে মহাশূন্যে চলে যায়। তো তুমি যদি 15 কিলোমিটার পার সেকেন্ড একটা বস্তুতে দাও, তাহলে সে কি আস্তে আস্তে যাবে, যেতে যেতে তার ভেলোসিটি কমাতে থাকবে। কতক্ষণ পর্যন্ত ভেলোসিটি কমাবে? যতক্ষণ পর্যন্ত এই বস্তুটার উপর পৃথিবীর অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে, ঠিক ততক্ষণ পর্যন্ত। এখন যদি আমি এই বস্তুটা এমন একটা জায়গায় গিয়ে, ধরো এর ভেলোসিটি যখন 100 মিটার পার সেকেন্ড, ওই মুহূর্তে আমি দেখলাম যে পৃথিবী আর একে ওইভাবে অ্যাট্রাক্ট করতে পারছে না। তাহলে যদি ওইভাবে অ্যাট্রাক্ট না করে, তার কি এই 100 মিটার পার সেকেন্ড ভেলোসিটিটা থেকে যাবে না? এটাকে তো আর কমানোর কোনো কিছু নাই। পৃথিবীর অ্যাট্রাকশন এখানে অফ হয়ে গেল, তাহলে আর কি এই 100 কি আর কমবে? 100 তো আর কমতে পারবে না। জি ভাই, বুঝতে পেরেছি। আচ্ছা, কেউ একটু আমাকে এই ডাব্লিউ এর ভ্যালুটা বের করে বলতে পারবা কত আসে? একটু বের করো না, এই কত আসে? ভাই 1 সেকেন্ডের জন্য একটু উপরে স্ক্রল করতে পারবেন? মানে আমার 5 মিনিট পরে আসলাম, তো আমি উপরে পার্টটা একটু মিস করছি, জাস্ট স্ক্রিনশট নিয়ে নিয়ে পরে আমি দেখে নেব। হ্যাঁ ভাই, ডান ডান। বের করছেন কেউ ডাব্লিউ এর ভ্যালু?
ঠিক আরো আসে নাই? ভাই উপরে পার্ট মিস করছিলাম, সো এই যে চ্যাটে কে জানি লিখছে। কত কত লিখছে? দেখলাম মনে হলো কি জানি, শিওর না ভাই। ভাই জিএমএম বাই আর এরকম কিছু। আরে তুই ভ্যালু বল বেটা, লিমিট বসায় বল। আচ্ছা, এটা নিয়ে সময় নষ্ট করার দরকার নাই, আপনারা যেহেতু এখন বলতেছেন না। এখানে আমার যেটা কনসার্নিং পয়েন্ট, এই ভ্যালুটা যেটা আসবে এটা একটু জানা দরকার ছিল। করো, এটা একটু করো, ভ্যালুটা ইম্পর্টেন্ট একটু। মিক্সচারের ভ্যালু যদি না জানো তাহলে আপাতত ইন দ্যাট কেস একটা ধরে নাও, এম এর ভ্যালু, ছোট হাতের এম এর ভ্যালু একটা কিছু একটা ধরে নাও, হোয়াট এভার ইট ইজ। ভাই আর এর মান কত? 6400 কিলোমিটার। ভাই 1.78 ইন্টু 10 টু দি পাওয়ার 9 আসছে। 1.78 ইন্টু 10 টু দি পাওয়ার 9। আচ্ছা, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, যে আমার ইনিশিয়ালি বস্তুটার মধ্যে E1 পরিমাণ শক্তি আছে এবং ফাইনালি বস্তুটার মধ্যে E2 পরিমাণ শক্তি আছে। এই যে এই দুইটা শক্তির যে হেরফের ঘটবে, ডেল্টা ই আমি একটা পাবো এইখানে, অথবা তুমি এখানে ডিরেক্টলি বলতে পারবো ডেল্টা ই কে একটা পাবা। সেই ডেল্টা ই কে কত? E1 মাইনাস E2। এবং এই গতিশক্তির যে পরিবর্তনটা ঘটলো, ঠিক একই পরিমাণ কাজ কি করলো সে করে ফেললো এখানে। তাহলে আমরা এখানে কি সিম্পলি বলতে পারবো ডেল্টা ই কে সমান সমান E1 মাইনাস E2, দিস ইজ ইকুয়াল W। এখান থেকে আমাদের E1 এর যে ভ্যালুটা, E1 সমান সমান E2 প্লাস W, টোটাল E1 এর একটা ভ্যালু পাবো। আর E1 সমান সমান আমরা জানি F বাই 2 ইন্টু N, আর N এর ভ্যালু 1, তাহলে R T1। এটা সমান সমান এই ভ্যালু। এখান থেকে হচ্ছে আমাদের T1 এর একটা অ্যান্সার বের হয়ে যাবে। দেখেন ভাইয়া বুঝছেন কিনা, কোনো প্রশ্ন আছে কিনা? এই হচ্ছে পুরো ম্যাথ। ভাই এক্স অসীমের পার্টটা ক্যাচ করতে পারি নাই, মানে নেট লেখা ছিল, একবার একটু রিপিট করা যাবে? কোনটা? যে এক্স কেন আমরা অসীম ধরছি, এক্স অসীম কোথায় ধরলাম? যে ডিস্টেন্স। এটা এটা এই অসীম আহা নিচে নিচে কোনটা? ও ওই আচ্ছা, যে এটা হ্যাঁ, মানে হচ্ছে এক্স এর ভ্যালু যদি অসীমের দিকে যেতে থাকে বা অনেক বড় হতে থাকে, এফ এর ভ্যালু শূন্য হতে থাকবে। এটা অন্য আরেকটা সেন্সে বুঝাইছি, এখানে না, এটা আরেকটা জিনিস বুঝাইছি। ও, এই আগাবো? হ্যাঁ ভাই। জি ভাই। জি ভাইয়া। প্রবলেম আছে কারো কোনো? না ভাইয়া। ভাই এটা পারছে কয়জন? খাতা দেখিনি আমি। এর কি কঠিন ছিল ম্যাথ? থিওরি লিখছি, পুরো ম্যাথ করি নাই। মানে এখন কি মনে হচ্ছে সলভ দেখার না, পরে এখন- ম্যাথটা কি এখন সহজ। কঠিন ছিল? সলভ দেখার পরে ইজি লাগছে। এটা তো হচ্ছে কি তোমাদের যে লাস্টে কাইনেটিক এনার্জি ব্যাপারটা একটু তার আগে পর্যন্ত আই গেস বোঝার মতো ছিল। আচ্ছা, না এগুলো আসলে হচ্ছে ওই যে দুইটা চ্যাপ্টার মিলিয়ে প্রশ্ন করলে কি রকম হয় এটার একটা নমুনা আর কি। এই দুইটা পরীক্ষাতেই আমি ট্রাই করছি একাধিক চ্যাপ্টারের মিশ্রণ থেকে একটা প্রশ্ন করার। যেমন এখানেও কাজ শক্তি ক্ষমতা, থার্মোডাইনামিক্স এর ম্যাথটাতেও কাজ শক্তি ক্ষমতাই আছে। তো যদিও এইটাতে হচ্ছে কি তোমার ভেরিয়েবল ফোর্স দ্বারা ওয়ার্ক ডান, তো আমি জানতাম তোমাদের হয়তো এটা ধরতে কষ্ট হবে, এই জন্য আমি কিন্তু ফর্মুলা সহ দিয়ে দিছি প্রশ্ন একবার।
একদম যাতে জাস্ট যদি তুমি থিওরি বুঝো, ফর্মুলা নাও জানো, তাও যাতে তুমি ম্যাথটা করতে পারো, এই জন্য। আচ্ছা, কয়জন পারছে সেটা তো খাতা দেখলেই বুঝতে পারবো, সেটা সমস্যা নাই। বুয়েট থেকে কয়টা করব, এটা করাই দিছিলাম ক্লাসে, তো এইটা আর করে দিব না এখন। এইটা কি করবা, করতে পারবা এটা, বা করে দিতে হবে? ভাই সময় আছে ভাইয়া করে এটা দেন। একটু করাই দেন, এটা সমস্যা ছিল জি বইয়ের ভাইয়া অঙ্ক। করাই দেন। আচ্ছা, তো এইখানে আমাদের যেটা বলছে যে 400 সেন্টিমিটার কিউব আর 200 সেন্টিমিটার কিউব আয়তনের দুইটি বাল্ব আছে, এবং এই দুইটা বাল্ব হচ্ছে একটা নমনীয় অতি ক্ষুদ্র পাইপ দ্বারা সংযুক্ত। তো আমি আগে যদি একটু, বাল্ব তো আঁকা কষ্ট, আমি কিছু একটা এঁকে দিই। ধরো এইরকম একটা পাত্র আছে, আর এইরকম হচ্ছে আমাদের আরেকটা পাত্র আছে। একটা হচ্ছে 400, এটাকে ধরে নিলাম 400 সেন্টিমিটার কিউব, আর এইটাকে আমি ধরে নিলাম 200 সেন্টিমিটার কিউব। এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল দুইটা ভ্যালু দেওয়া আছে। এর পাশাপাশি এদের মধ্যে আমি একটা পাইপ সংযোগ করে দিলাম, এবং এই পাইপটার ভ্যালু হচ্ছে গিয়ে অতি ক্ষুদ্র, তো এটার কোনো ভলিউম আসলে কনসিডার হবে না। বাল্ব দুটির মধ্যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ATM চাপে কিছু গ্যাস রাখা আছে। এখানে হচ্ছে গিয়ে একটা কথা বলে দিছে যে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 ATM চাপে কিছু গ্যাস আছে। আচ্ছা, এই যে দুইটা বাল্ব, এই দুইটা বাল্বের মধ্যে কিছু গ্যাস আছে, এই দুইটারই আমি ভলিউম জানি, দুইটারই প্রেসার আমি জানি, দুইটারই টেম্পারেচার আমি জানি। তাহলে এখানে আননোন টার্ম কয়টা? the number of moles. নাম্বার অফ মোলস। তার মানে এন এর ভ্যালুটা হচ্ছে এখানে আমার শুধুমাত্র একটা আননোন। এবার কি করলাম আমি, বড় বাল্বটিকে সদ্য বাষ্পে পরিণত হওয়া এবং ছোট বাল্বটিকে সদ্য পানিতে পরিণত হওয়া দুটি পাত্রে চুবানো হলো। এটা আসলে জাস্ট কথার প্যাচ, আর কিছুই না। আমি বড়টাকে হচ্ছে মেইনলি টেম্পারেচারটাকে চেঞ্জ করে এটাকে করে দিছি 373 কেলভিন, আর ছোটটার টেম্পারেচার করে দিছি 273 কেলভিন। এইটুকুই চেঞ্জ, মানে এর বাইরে আর কোনো কিছু এখানে আহামরি কিছু না। এরপরে আমাকে বলছে সিস্টেমের চূড়ান্ত চাপ কত সেটা বের করতে হবে। আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই যে আমরা যখন এইটা কানেক্টেড ছিল না, বা পরবর্তীতে যখন কানেক্টেড খুলে দিছি আমি, দুইটা কানেক্টেড হয়ে গেছে, তখন গ্যাসের বিচরণের জন্য টোটাল যে ভলিউম সেটা কত হয়ে গেছে? 600 সেন্টিমিটার কিউব। ঠিক আছে? ভাইয়া এটা টেম্পারেচার ডুবানোর সাথে সাথে কিভাবে 373 আর 273 হয়ে যাবে? এখন এটা তো তোমাকে আমি বলি নাই, চূড়ান্ত চাপ মানে কি, সাম্যাবস্থায় আসলে ঠিক ওই মুহূর্তে, তোমাকে তো সাথে সাথে বের করতে বলে নাই। আচ্ছা, আচ্ছা, তাহলে এখানে আমরা এরপরের যে পার্টটুকু, এই পুরো সিস্টেমের মধ্যে এইটুকুর মোল সংখ্যা ধরে নিলাম N1, এইটুকুর মোল সংখ্যা ধরে নিলাম N2। তাহলে এখানে কি একমাত্র এই আমাদের N1 আর N2 বা টোটাল যে N, এই জিনিসটাই কনস্ট্যান্ট আছে, আর বাকি সব কিছু খেয়াল করে দেখো চেঞ্জ হতে পারে। টেম্পারেচার চেঞ্জ হয়েছে অলরেডি, এখানে 20 ডিগ্রি ছিল, 20 ডিগ্রি থেকে 373 হয়েছে। ভলিউমও দেখো আমার 400 থেকে 600 হয়ে গেছে। তো আমাদের এখানে প্রত্যেকটা জিনিস কি হয়েছে, এখানে চেঞ্জ হয়েছে। তাহলে আমরা এইটাকে পরবর্তী অবস্থায় কিরকম অ্যান্সার পাবো সেটা যদি একটু দেখতে চাই, ধরো আমরা এখানে কি লিখতে পারি, প্রথম গ্যাসটার জন্য, এই যে এই গ্যাসটার জন্য আমরা একটা ইকুয়েশন লিখতে পারবো, P1 V1 বাই T1 সমান সমান P2 P2 বাই T2। ঠিক আছে, লিখতে পারবো? জি জি পারবো। জি ভাইয়া। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা একইভাবে এই গ্যাসটার জন্য একটা না লিখে, এভাবে না লিখলে ভালো হতো, এভাবে মুছে দিই। P1 V1 না লিখে P1 প্রাইম V1 প্রাইম T1 প্রাইম এভাবে লিখি। তো এখান থেকে আমি P1 এর ভ্যালু জানি, V1 এর ভ্যালু জানি, T1 এর ভ্যালু জানি, V1 প্রাইমের ভ্যালুও জানি, T1 প্রাইমের ভ্যালুও জানি। সিম্পলি P1 প্রাইমের ভ্যালুটা আমাদের বের করে দিলেই হবে। ঠিক আছে?
একইভাবে আমরা যদি P2 V2 বাই T2 এটার পরবর্তীতে P2 প্রাইম V2 প্রাইম ডিভাইডেড বাই T2 প্রাইম এইটা করি, তাহলে হচ্ছে কি আমরা ওই P2 প্রাইমেরও ভ্যালু পেয়ে যাব। এরকম একটা ইকুয়েশন আমরা এখান থেকে ইউজ করতে পারি। এরপর আমার হচ্ছে পুরো সিস্টেমের, এখানে তো আমি জাস্ট একটা একটা গ্যাস হিসাব করে নিছি, কিন্তু এখানে সিস্টেমে যেহেতু দুইটা গ্যাস আছে, দুইটা গ্যাসের যে টোটাল চাপ হবে P টোটাল জাস্ট সিম্পলি হচ্ছে P1 প্রাইম যোগ P2 প্রাইম, এটা করে দিলে হয়ে যাবে। স্যার আমরা কি মেথে সাম্য অবস্থায় পৌঁছানোর কত সময় দরকার ওটা কি বের করতে পারতাম? কেন বের করবি বল, কোন সূত্র দিয়ে? না না, ওই যে স্যার আপনাকে একটা ম্যাথ বলছিলাম না ওই যে অনেকদিন আগে। হ্যাঁ, করা সম্ভব, কিন্তু ওইটা করার জন্য যে নলেজ থাকা দরকার সেটা নাই। ওই যে নিউটন স্কুলিং ইফেক্টের যেটা বলছিলেন। হ্যাঁ, নিউটন স্কুলিং ইফেক্ট দিয়ে করা লাগে। নিউটন স্কুলিং ইফেক্ট দিয়ে ডিরেক্টলি করতে পারবি না, এটা অ্যাডভান্স টপিক লাগবে। আচ্ছা, এগিয়ে যাই তাহলে আমরা। ভাইয়া ভাইয়া বলেন। ভাইয়া V1 প্রাইম V2 প্রাইম দুইটাই 600। হ্যাঁ, দুইটাই 600। দুইটাই যদি 600 হয় তাহলে আমি দুইটাকে না আলাদা আলাদা ভাবে দুইটা, একটাকে আমি হচ্ছে বাষ্পে মানে সদ্য বাষ্পে পরিণত হওয়া জায়গায় হচ্ছে রাখলাম, আরেকটাকে আমি শুধু পানিতে পরিণত হওয়া জায়গায় রাখলাম, তাহলে আবার এদের ভলিউম আবার আমি একই সাথে দিলাম। সমস্যা কি? এক পাশের টেম্পারেচার আমি একরকম করলাম একটা পাত্রের, এটা ধরো একটা পাত্র, এটা ধরো একটা পাত্র, এই পাত্রের এক পাশে আমি টেম্পারেচার একরকম করলাম, এই পাশে টেম্পারেচার আরেক রকম করলাম, তাহলে তো আমার ঝামেলা হওয়ার কোনো কথা না, হতেই পারে। যতক্ষণ পর্যন্ত এটা ওপেন আছে ততক্ষণ পর্যন্ত আসলে এখান থেকে ওইখানে যাবে, ওইখান থেকে এখানে আসবে, এরকম ঘুরতেই থাকবে। জি স্যার বুঝছি। ওকে, আমি তো বুঝি নাই। বুঝো নাই, বলো তাহলে। এইবারটা আরেকটা অ্যাপ্রোচে করা যায়। ভাইয়া বলেন। ভাই যে মানে P1 মানে P1 V1 আর P2 V2 রয়েছে, কি বলা যায়, P1 V1 আর বাই P1 আর P1 P2 V2 বাই T2 কে মানে সামেশনটাকে যদি মানে ফাইনাল প্রেসার আর ভলিউম দিয়ে ইকুয়েট করি তাহলে তো আরো সহজে আসে আর কি। ফাইনাল বুঝি নাই। হচ্ছে ভলিউম 600 আর 20 ডিগ্রি সেলসিয়াস, ওটা দিয়ে ইকুয়েট করব। না, এখানে আসলে টেম্পারেচার দুইটা তো আলাদা, এই জন্য আমাদের আলাদা করা লাগবে তো। না, ওই যে লেফট সাইডে হচ্ছে দুইটা টেম্পারেচার আলাদা ভাবে নিব, তারপরে ফাইনালি রাইট সাইডে 600টা নিব, 600 ভলিউম। আচ্ছা, মানে দুই স্টেপে? না ভাই, একটা ইকুয়েশনে হয়ে যায় ক্যান্সার। না, আমি ওটাই বললাম আর কি, যে অনেক অ্যাপ্রোচই তো করা যায়, যেতে পারে। আরেকটা অ্যাপ্রোচ আমি এটা করাই দিব না আর কি, আমি করে দিব না আর কি একটু পরে, আরেকটা ভাবেও করা যায়। জি ওটা করে দিন। ঠিক আছে, করে দিব না, সমস্যা নেই। এটা না বুঝলে ওইটাও বুঝবা, সমস্যা নেই, অল্টারনেটিভ আছে। আচ্ছা, যাই হোক, ভাই, আমরা বাল্ব পাইপ দিয়ে কানেক্ট করার পরে একটা তাপীয় সাম্যাবস্থায় পৌঁছানো উচিত না? তাপীয় সাম্যাবস্থায় হ্যাঁ পৌঁছাবে। ফাইনাল টেম্পারেচার কিন্তু বের করতে বলে নাই আমাদের, ফাইনাল টেম্পারেচার কিন্তু বের করতে বলে নাই। হ্যাঁ, প্রথমে আপনি বললেন যে আমি হচ্ছে চূড়ান্ত অবস্থায় তার চাপ বের করবো, তো সেই ক্ষেত্রে একদম সাথে সাথে তাপমাত্রা পরিবর্তন হবে না, তো আমার ওটা লাগবে না, যখন তাপমাত্রা পরিবর্তন হবে তখন লাগবে। এরপর আমি আবার একই জায়গায় একই আয়তনের মধ্যে রাখছি, সেখানে তো তাপমাত্রা কিভাবে আমার এক পাশে এতক্ষণের জন্য আলাদা আলাদা থাকবে? তাহলে বলো এখানে মানে ঝামেলা কোথায়? ঝামেলা তো তাপমাত্রায়। মানে কি করতে চাচ্ছ তাহলে? তাপমাত্রাকে আগে ইকুয়েট করবা এনআরটি দিয়ে? আচ্ছা ভাই, এখানে যদি আমার টি ফাইনালটা দেওয়া থাকে তাহলে ম্যাথটা সহজ হতো না? কি ফাইনাল তো দেয়া থাকবে না, এটা তো প্রশ্নটাই এরকম করা, কি ফাইনাল ছাড়া। পি ফাইনালে তো চাইছে। না, পি ফাইনাল চাইছে ও,
বলছে টি ফাইনাল না? জি ভাই টি ফাইনাল, জি ভাই টি ফাইনাল, টি ফাইনাল। না টি ফাইনাল দেয়া নট নেসেসারি, না দেয়া থাকতেই পারে প্রশ্ন। আর কোনো কিছু? না ভাই নাই। ভাইয়া ডান। ওকে ঠিক আছে। এটা করে দিব না, 3 নাম্বারটা দরকার নাই। 4 কি দরকার আছে? পারবো ভাইয়া। এটা ইজি, জাস্ট একটা লাইন অ্যাড করা আছে এখানে। ওই যে চাপের সমানুপাতিক ওই জিনিসটার জন্য আটকেছিল, তাপমাত্রা বিন্দু চাপের সমানুপাতিক। হ্যাঁ হ্যাঁ এটাই, কোন বিন্দুতে চাপের সমানুপাতিক। এইটা আসলে করাই জাস্ট একটা নতুন একটা ইকুয়েশন আসবে, এটুকুই, আর কিছুই না। আমরা হচ্ছে P1 V1 বাই T1 সমান সমান P2 V2 বাই T2 এই ইকুয়েশনটা দিতে হবে। এই ইকুয়েশনটা দেওয়ার পরে আমরা হচ্ছে গিয়ে এখানে কি বের করা লাগবে, টেম্পারেচারের একটা রিলেশন আসবে, P is proportional to T। যদি এরকম হয় তাহলে আমরা P1 বাই T1 সমান সমান, ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ঠিক আছে, P1 বাই T1 সমান সমান P2 বাই T2, এরকম একটা রিলেশন জাস্ট এখানে সাবস্টিটিউট করে দিলেই হয়ে যাবে। এটার অ্যান্সার কত আসে? কার কেউ কি করছিল এটা পরীক্ষায়, মনে আছে? এটা মোস্ট প্রবাবলি মানে সেমই আসবে, অতটা হেরফের করবে না। কেউ করছিল এটা? হ্যাঁ করছিলাম, বাট ঠিক হয়েছিল কিনা জানি না, আনসারও মনে নাই। আমি পারিই নাই পুরো। এখানে যেহেতু হচ্ছে গিয়ে আমাদের তেমন একটা হেরফের ঘটে নাই, মানে P1 আর T1 এর রেশিওটা যেহেতু কনস্ট্যান্ট আছে, সো এখান থেকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে V1 এর ভ্যালু আর V2 এর ভ্যালু সেম হয়ে যাবে। সো V1 এর ভ্যালু আর V2 এর ভ্যালু যদি সেম হয়ে যায় তাহলে আমরা এখানে জাস্ট সিম্পলি বলতে পারবো D1 অনুপাত বের করতে বলছে, D1 বাই D2 সমান সমান জাস্ট 1। এই এই ম্যাথ এটা আসলে করার মতো কোনো ম্যাথই ছিল না। এটা হ্যাঁ করার যদি জন্য কেউ সব মান বসায় টসে লাস্টে 1 নিয়ে আসে। আনো, সমস্যা নাই তো। পাঁচ 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 বইয়ের থেকে দিছিলাম আমার যতটুকু মনে পড়ে। ওকে ঠিক আছে, এমসিকিউ একটু দেখে নেন কোনটা করে দিতে হবে, আশা করি করে দেওয়া লাগবে না। এমসিকিউ গুলো বইয়ের ম্যাথই দেওয়া হয়েছে মোর অর লেস। আট নাম্বারটা একটু দেখে নাও। এক্স অন্তস্থ শক্তির কোনো একটি গ্যাসকে আবদ্ধ পাত্রে চাপ একই রেখে আয়তন দ্বিগুণ করা হলো। এরপর পাত্র থেকে কিছু গ্যাস বের করায় আগের আয়তনে ফিরে এলো। প্রথম ক্ষেত্রের পরিবর্তনে বয়েলের সূত্র এবং পরের ক্ষেত্রে পরিবর্তনে অ্যাভোগাড্রোর সূত্র প্রযোজ্য হলে শেষের অন্তস্থ শক্তি কত হবে? আচ্ছা প্রথম কথা হচ্ছে প্রথম অংশটুকুর জন্য আমার বয়েলের সূত্র অ্যাপ্লিকেবল, তার মানে আমার এখানে টেম্পারেচার কি আছে, বয়েলের সূত্রে একটা কন্ডিশন কি ছিল, টেম্পারেচার কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে অন্তস্থ শক্তির ভ্যালু কোনো পরিবর্তন হবে না, তাহলে প্রথম স্টেপ শেষে আমার অন্তস্থ শক্তি এক্সই থাকবে। পরের স্টেপে আমাদের অ্যাভোগাড্রোর সূত্র প্রযোজ্য।
অ্যাভোগাড্রোর সূত্র যদি প্রযোজ্য হয়, এখানেও কিন্তু কন্ডিশন হচ্ছে আমার টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার এবং প্রেসার কনস্ট্যান্ট থাকবে। তাহলে আমাদের দুই কেসেই টেম্পারেচার কনস্ট্যান্ট, দ্যাট মিন্স দুইটা প্রসেসেই আমাদের অন্তঃস্থ শক্তির কোনো পরিবর্তন হবে না। সো ফাইনাল আনসার হচ্ছে আমাদের এক্স এক্স। বুঝা গেল? এটাও অনেকে ধরতে পারে নাই, মানে দেখলাম জাস্ট আমি চোখ বুলাই গেছি, দেখলাম যে অনেকেই ভুল করছে এই জিনিসটা। আর 10 নাম্বারটা ক্লাসে করানো ম্যাথ, একদম হুবহু ক্লাসে করানো ম্যাথ। সো এইটাও আসলে করে দেওয়ার কোনো দরকার নেই। 10 নাম্বারটা কেউ পারেন না এমন আছেন? তাহলে পরীক্ষা পড়ে আসে, পরীক্ষা দেন নেই। 10 নাম্বারটার অ্যান্সার জানি কত হবে, 37 না 31.5 যেন, 31.5। ওকে, এই আইডিয়াল গ্যাসের আরো কোনো প্রবলেম থাকলে বলেন, তাহলে আমরা থার্মোডাইনামিক্সে চলে যাব। ভাই 10 নম্বর পাইনি, 10 নম্বর 10 নাম্বারটা কে পারে নাই রে? নাম বল তোর আগে। ভাই আমি শিওর না পারছি কিনা। এর আগে কে বললি? বলে চুপ হয়ে গেলি সাকিব। আবার। 10 নাম্বারটা কিভাবে করে? এই জানি না তো। এখানে আমাদের হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 22 গ্রাম কার্বন ডাই অক্সাইড আছে, আর 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 16 গ্রাম অক্সিজেন আছে। তো ইনিশিয়াল অবস্থায় দুইটার আমি যদি এনার্জি ব্যালেন্সের ইকুয়েশন করি, N1 F1/2 N1 RT1 যোগ F2/2 N2 RT2, আর ফাইনাল অবস্থায় যখন যাবে N1 F1/2 N1 আর T ফাইনাল যোগ F2/2 N2 আর T ফাইনাল। এই ইকুয়েশন ইউজ করে এনার্জি ব্যালেন্সের আমরা হচ্ছে কি ফাইনাল টেম্পারেচারটা জাস্ট সিম্পলি বের করতে পারবো। ওকে, এইখানটাতে অনেকে অনেক কিছু ভুল করছে। তো প্রথম একটু কয়েকটা এমসিকিউতেই কথা বলি। কেলভিন স্কেলের বেসমেন্ট কিন্তু কার্নো সাইকেল, কার্নো ইঞ্জিনের দক্ষতা। আর চার্লসের সূত্রে যেটা ছিল পরম শূন্য তাপমাত্রা, এটা ছিল আসলে পরম তাপমাত্রা স্কেল। এটার বেসমেন্ট বা এটার রেজাল্ট আমরা পাইছিলাম পরম তাপমাত্রা স্কেল। বাট আনফরচুনেটলি আসলে দুইটা জিনিস সেম হয়ে যাওয়াতে আমরা তখন বলছিলাম যে চার্লসের সূত্রে ওই হিসাবের সাথে এই কেলভিন স্কেলের হিসাবটা মিলে যায়। বাট তোমরা যদি একটু বই পড়ো, বইটা খুব স্পষ্ট লেখা আছে যে কার্নো ইঞ্জিনের দক্ষতা থেকেই হচ্ছে কেলভিন স্কেলের আবির্ভাব। এর পাশাপাশি এইটাও 3 নাম্বারটা অনেকে ভুল করছে, আই ডোন্ট নো হোয়াই। এটা আসলে কেন ভুল করার মতো প্রশ্ন জানি না। সমপরিমাণ আয়তন বৃদ্ধির জন্য কোন প্রক্রিয়ায় কাজ সর্বাধিক হবে? জাস্ট সিম্পলি আমি যদি একটু 4টা প্রক্রিয়ার গ্রাফ আঁকি, 4টা প্রক্রিয়া না, আমি যে র্যান্ডম কোনো প্রক্রিয়া আঁকলেও পিভি এর সম্পর্ক কি আমরা এখান থেকে বলতে পারবো। এইটা হচ্ছে সমচাপ, এইটা হচ্ছে আমাদের সমষ্ণ, এটা রুদ্ধতাপ, আর এটা হচ্ছে সময়তন। এখন সমান পরিমাণ ভলিউমের বৃদ্ধি মানে কি? ইনিশিয়াল ভলিউম যদি এরকম হয় আর ফাইনাল ভলিউম যদি এরকম হয়, খেয়াল করে দেখো আমার সমচাপ প্রক্রিয়ায় ক্ষেত্রফলটা সবচেয়ে বেশি। ক্ষেত্রফল সবচেয়ে বেশি হলে এটার অ্যান্সার হবে আমাদের সমচাপ প্রক্রিয়ায় কৃত কাজও সবচেয়ে বেশি। 4 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে পরিবেশের তাপ ধারণ ক্ষমতা বেশি হবে, এটাও বইয়ের হুবহু লাইন। 5 নাম্বার প্রবলেমটাও অনেকে অনেকবার ভুল করছে বা অনেকেই ভুল করছে। এখানে আমাদের যে গ্রাফটা আছে সেটা হচ্ছে এলএনটি ভার্সেস এলএনপি। এটা ইসাক স্যারের বইয়ের ম্যাথ। সো যারা আর কি পরীক্ষা দিতে আসার আগে বলেন অনেক কিছু পড়েন, কিন্তু ইসাক স্যারের বইয়ের এমসিকিউ একদম হুবহু এমসিকিউ, চাইলে খুঁজে দেখতে পারো।
সো ইসাক স্যারের বইয়ের এমসিকিউই করে আসো না তাদের জন্য আর কি আমি কি বলবো। আমাদের টিআরপি এর ইকুয়েশনটা হচ্ছে টিপি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা, এটা সমান সমান আসবে হচ্ছে একটা কনস্ট্যান্ট। এখান থেকে আমরা যদি এলএন নিয়ে নিই বোথ সাইডে, তাহলে এলএন টি প্লাস 1 মাইনাস গামা সামনে নিয়ে আসি একবারে, 1 মাইনাস গামা বাই গামা এলএন টি সমান সমান এলএন সি, এরকম একটা ইকুয়েশন পাবো। তো এলএন সি এইটুকুকে ভ্যালু যদি আমি বের করি, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু আমি পাবো কে। আর এখান থেকে আমরা যদি বলি এলএন টি প্লাস এলএন টি সমান সমান কে মাইনাস 1 মাইনাস গামা বাই গামা এলএন পি। তো এখান থেকে তুমি বলতেই পারো যে ভাইয়া এইটা হচ্ছে আমার ওয়াই অক্ষ বরাবর আছে, এইটুকু হচ্ছে আমাদের সি অংশ, আর এইটা হচ্ছে আমাদের এক্স অক্ষ বরাবর আছে। আমি এখানে রেশিওটা দেখতে পাচ্ছি হচ্ছে আগে চিহ্ন হচ্ছে মাইনাস, তো এখান থেকে আমরা বলে দিব অ্যান্সার হচ্ছে সি। কিন্তু একটা জিনিস কি খেয়াল করছো, এখানে 1 মাইনাস গামা বাই গামা, গামা এর ভ্যালু অলওয়েজ 1 এর চেয়ে বড়, তাহলে এই লবের যেই ভ্যালুটা আসবে, সেটা আসবে হচ্ছে নেগেটিভ। তাহলে লবের ভ্যালু যদি নেগেটিভ আসে, এই নেগেটিভ আর আগের নেগেটিভ মিলে দুইটার রেজাল্ট হিসেবে কি আমি একটা পজিটিভ ভ্যালু পাবো না? তাহলে এই রেখাটার বা এই গ্রাফটার আসলে স্লোপ হবে পজিটিভ, আর সি এর ভ্যালুও তো পজিটিভই আসবে। সো এটার অ্যান্সার হবে আমাদের, কয়জন ঠিক করছেন এটা? স্যার ভুলে মনে হয় ভাইয়া মনে মনে এ জায়গায় সি এর কথাটা মনে ছিল না তাড়াহুড়ায়। লাগাইছিলাম আর কি, যাই হোক। 6 নাম্বারটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় গ্যাসের চাপ আর পরম তাপমাত্রার ঘনের বলে দিচ্ছে যে গ্যাসের চাপ হচ্ছে তার পরম তাপমাত্রার ঘনের সমানুপাতিক। দ্যাট মিনস আমার চাপ ইজ প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 3, পরম তাপমাত্রার ঘনের সমানুপাতিক। তাহলে ওই গ্যাসের জন্য সিপি বাই সিপি এটার ভ্যালু বের করতে হবে। সেম ইকুয়েশন, পাশাপাশি দুইটা ইকুয়েশন যদি আমি বসাই, তাহলে আমাদের রুদ্ধতাপীয় প্রক্রিয়া ইকুয়েশনটা কি, পি টু দি পাওয়ার 1 মাইনাস গামা বাই গামা ইনটু টি সমান সমান কনস্ট্যান্ট। সো আমি এখান থেকে পাবো পি 1 মাইনাস গামা বাই গামা সমান সমান সি বাই টি। এই লাইনটাকে আমি লিখতে পারবো পি সমান সমান সি বাই টি টু দি পাওয়ার গামা ডিভাইডেড বাই গামা মাইনাস 1, এরকম ভাবে আমি এটা লিখতে পারি। তাহলে এখান থেকে আমাদের এই সি টু দি পাওয়ার গামা বাই 1 মাইনাস গামা, এটাকে একটা কনস্ট্যান্ট ধরে নিলে শুধুমাত্র আমাদের থাকতেছে টি পাওয়ার নেগেটিভ গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। তো এটার সাথে যদি আমি এই রিলেশনটার একটু মানে মিলানোর চেষ্টা করি, তাহলে টি এর পাওয়ার 3 দিস ইজ ইকুয়াল মাইনাস গামা ডিভাইডেড বাই 1 মাইনাস গামা। তাহলে 3 মাইনাস 3 গামা সমান সমান নেগেটিভ গামা, তাহলে 3 সমান সমান 2 গামা, সো গামা সমান সমান 3/2, দিস ইজ দ্য অ্যান্সার। সো গামা সমান সমান 1/1.5। ভাই রে, ওকে। ওকে, আর এখানে বাকিগুলা আহামরি কিছু না, সবগুলা সিম্পল। 9 নাম্বার ম্যাথটা মানে অ্যান্সার আসবে 1.35। সো যেহেতু অ্যান্সার এখানে নাই, সো এটার বেস্ট পসিবল অ্যান্সার হচ্ছে 1.3, এটাই অ্যান্সার হবে 1.33, কাছাকাছি যেটা আছে। ভাই 7টা কি জানি, 7 নাম্বারটা একটুখানি আমার এটাতে মানে তা এটা 7 নাম্বারটা রুদ্ধতাপ প্রক্রিয়ায় টায়ারের অভ্যন্তরীণ চাপ দেওয়া আছে 4 গুণ, বায়ু চাপের 4 হ্যাঁ। গুণ, তার মানে 4 অ্যাটমসফেরিক প্রেসার। আর পরবর্তীতে যখন ফেটে যাবে টায়ারটা, তখন কি টায়ারের যে গ্যাসটা সেটা বাতাসে চলে যাবে না ফেটে গেলে, তাহলে ফাইনাল প্রেসারটা হবে 1 অ্যাটমসফেরিক প্রেসার। ওকে, বুঝছি ভাই। ওকে, আমরা এবার এইটার সিকিউটাতে চলে আসি। সিকিউটাতে আমাদের যেটা বলছে যে এখানে একটা বল আছে, তো এখানে আসলে এক্সপ্লেন করার কিছু নাই, সিম্পলি হচ্ছে গিয়ে পুরো জিনিসটাকে আমি একটু অন্য একটা পেজে নিয়ে যাই।
এখানে আগে একটু একটা বিষয় বোঝা লাগবে যে এটা কয়টা প্রক্রিয়া এখানে সংঘটিত হচ্ছে, কি কি প্রক্রিয়া আর কয়টা প্রক্রিয়া এখানে সংঘটিত হচ্ছে। একটা বল এখান থেকে পড়বে, পড়ে এই পিস্টনের উপর আঘাত করবে। এই আঘাতের পরে পিস্টনটার বলটা একই সাথে নিচে নামবে। তার মানে দুইটা বস্তু মিলিত অবস্থায় সিস্টেমটাকে সংকুচিত করবে। এবার আমরা দুইটা সিনারিও দেখব, প্রশ্নের মধ্যেই দেওয়া আছে। একটা সিনারিও হচ্ছে বলটি পিস্টনে আঘাতের পর এবং সংকোচনের ঠিক আগে, মানে এখনো সংকোচন হয় নাই বা বস্তুটা পিস্টনে আঘাত করে ফেলছে। তাহলে এখন একটা জিনিস বলো তো, যে মিলিত অবস্থায় যে সংঘর্ষটা ঘটবে সেই সংঘর্ষটা কি আমার স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক সংঘর্ষ? যদি কোনো সিনারিওতে মিলিত বস্তু আকারে বস্তুটা ফাইনাল কন্ডিশনে যায়, তাহলে সেটা কি আমার স্থিতিস্থাপক সংঘর্ষ নাকি অস্থিতিস্থাপক? স্থিতিস্থাপক। অস্থিতিস্থাপক। এখানে আসলে মাথায় রাখবা, এই মিলিত অবস্থায় যদি পরিণত হয় তাহলে ওই অস্থিতিস্থাপকটাকে বলা হয় পূর্ণ অস্থিতিস্থাপক। ঠিক আছে, যদিও আমার এখানে আপাতত এখানে কোনো কিছু লাগতেছে না। এখন এই বলটা একটা নির্দিষ্ট বেগে এইখানে হিট করবে, সেই বেগটাকে আমি প্রথমে ধরে নিলাম v1। আর এই v1টাকে আমি বের করতে পারবো, v1 সমান সমান সিম্পলি √2 ইনটু g ইনটু h, এই ইকুয়েশন দিয়ে। তাহলে √2 ইনটু 9.8 ইনটু 300, এরকম একটা দিয়ে আমি v1 এর ভ্যালু পাবো। বলটার ম্যাস দেওয়া আছে, তাহলে আমি মিলিত বস্তুর বেগটা বের করতে পারবো, m1 v1 প্লাস পিস্টনের ইনিশিয়াল বেগ হচ্ছে 0 সমান সমান পিস্টন আর বল দুইটা মিলে আমরা ধরে নিলাম ভি ফাইনাল একটা ভেলোসিটি পেল। ভি ফাইনালের ভেলোসিটি আসছে জুবাইরের খাতা দেখে 10√30 মিটার পার সেকেন্ড। আচ্ছা, এখন এই যে অবস্থাটা আমি যদি শক্তির হিসাব নিকাশ করি, ইনিশিয়াল অবস্থায় বলটার শক্তি কত? ইনিশিয়াল অবস্থায় বলটার শক্তি হচ্ছে হাফ এম v1 স্কয়ার। এই যে এই পয়েন্টে এইখানটাতে কি পরিমাণ শক্তি আছে, যখন হিট করলো ঠিক ওই মুহূর্তে বলটার কত শক্তি। আর ইনিশিয়াল অবস্থায় পিস্টনের কোনো শক্তি এখানে নাই, মানে কোনো গতিশক্তি নাই, তাই হচ্ছে 0। দিস ইজ ইকুয়াল আমাদের হবে দুইটা মিলিত বস্তুর শক্তি। আচ্ছা, এটা তো স্থিতিস্থাপক সংঘর্ষ না, সমান সমান তো দিতে পারবো না। এখান থেকে আমি হচ্ছে E1 এর ভ্যালুটা পাবো, ইনিশিয়াল এনার্জি, আর ফাইনাল এনার্জি হবে m1 প্লাস m2 মিলিত বস্তুর ফাইনাল ভেলোসিটি স্কয়ার। এইটা হচ্ছে E2। এই দুটো যদি ক্যালকুলেট করলে এখানে ভ্যালু পাবা হচ্ছে প্রথমটার জন্য, আমার খাতায় তো ক্যালকুলেশন ভুল করা, জুয়ারের খাতা কইরে প্রথমের জন্য ভ্যালু কত আসে রে? ওই ছেলে পুরাটা আবার একসাথে করছে। আচ্ছা, যাই হোক, তো E1 এর একটা ভ্যালু পাবা। E1 এর ভ্যালুটা বের করি, 0.5 ইনটু 5 ইনটু এখানে হিট করার ভেলোসিটি হচ্ছে 2 ইনটু 9.8 ইনটু 14,700। আর পরেরটার ভেলোসিটি আসবে হচ্ছে গিয়ে, বা পরেরটার এনার্জি আসবে হচ্ছে 10,500। তো এবার এই যে 14,700 আদি অবস্থায় মোট শক্তি আর 10,500 শেষ অবস্থায় মোট শক্তি, এই দুইটা যে ডিফারেন্সটা পাচ্ছি আমরা E1 মাইনাস E2, এই শক্তিটা গেল কই? তো এই জিনিসটা আমরা কিন্তু অলরেডি পড়ে আসছি যে যদি একটা অস্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে যে রিমেইনিং এনার্জিটুকু আছে, যে এনার্জিটুকু কমে গেল, এই এনার্জিটুকু হচ্ছে হিট এনার্জি বা সাউন্ড এনার্জি, এরকম আদার্স যেসব এনার্জি আছে সেখানে কনভার্ট হয়। যেহেতু এখানে আমাদের সাউন্ড নিয়ে কোনো কথাবার্তা বলে নাই, আমরা ধরে নিব এই যে বাকি যে এনার্জিটুকু, রিমেইনিং এনার্জিটুকু আছে, এটার ভ্যালু হচ্ছে 4,200 জুল। এই 4,200 জুল হচ্ছে সিস্টেমের মধ্যে তাপ শক্তি আকারে শোষিত হবে, এই বরাবর তাপ শক্তি আকারে শোষিত হয়ে যায়। তো যদি তাপ শক্তি আকারে শোষিত হয়ে যায়
তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো? এখান থেকে আমরা বলতে পারবো হচ্ছে এই সিস্টেমে আমি একটা তাপ ইনপুট দিয়েছি বা হিটের একটা অ্যাডিশন ঘটছে, কিন্তু এখনো তো কোনো সংকোচন ঘটে নাই। সংকোচন যদি না ঘটে তাহলে কি আমার ভলিউমটা কনস্ট্যান্ট আছে? ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে আমার ওয়ার্ক ডান এইটা আসবে 0, সময়তন প্রক্রিয়ায় কৃত কাজ হচ্ছে 0। তাহলে যা হিট অ্যাড করছি পুরাটাই হয়ে যাবে সিস্টেমের অভ্যন্তরীণ শক্তি বাড়াতে ব্যয়। তাহলে F/2 nRDT দিস ইজ ইকুয়াল 4200। গ্যাসের F এর ভ্যালু তুমি বের করতে পারবা আশা করি, কারণ এখানে বলে দিছে কত কোন গ্যাস, কোন গ্যাস বলছে, কার্বন ডাই অক্সাইড বলে দিছে। সো F এর ভ্যালু হচ্ছে জানো তুমি 5, n এর ভ্যালুও বলে দিছে 2 88 গ্রাম, আর এর ভ্যালু জানো, এখান থেকে হচ্ছে dt বা ডেল্টা টি এর ভ্যালুটা বের হবে। তারপরে হচ্ছে টি ফাইনালের যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে 131.029 ডিগ্রি সেলসিয়াস। এটা বুঝা গেল কিনা বলেন ভাইয়া? জি বুঝছি ভাইয়া। ভাইয়া। ওকে, এটা যদি বুঝো তাহলে আসো পরেরটাতে যাই। পরের কেসটাতে কি ঘটছে যে এই পিস্টনটা এবার আস্তে আস্তে পড়া শুরু ঠিক করবে। আছে তো পিস্টনটা ইনিশিয়ালি যেরকম ছিল এরকমই থাক। আমরা ধরো এই পিস্টনটার ফাইনাল অবস্থাটা একটু আঁকি। তো এটা হচ্ছে পিস্টনটা সংকুচিত হয়ে মনে করো এইটুকু সংকুচিত হলো, এখানে বলও আছে এই কেসটা। তাহলে যদি বল থাকে, এই পিস্টন আর বলটা যখন উপরে ছিল এই অবস্থায় ছিল, ইন দ্যাট কেস তাদের টোটাল এনার্জি কত? তাদের টোটাল এনার্জি কিন্তু এবার হাফ m1 প্লাস m2 v ফাইনাল স্কোয়ার। এই যে এইটা, এর পাশাপাশি একটা জিনিস দেখো তো, এখানে যদি আমি গ্র্যাভিটির হিসাব নিকাশটা আনি, এই লেভেলটাকে আমি যদি 0 লেভেল চিন্তা করি, এই 0 লেভেলের সাপেক্ষে কিছুটা উপরে আছে, কত উপরে? x উপরে। তাহলে সেখানে আরেকটা বিভব শক্তি প্রেজেন্ট থাকবে m1 প্লাস m2 ইন্টু g ইন্টু x। ঠিক আছে? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তাহলে এই অংশটুকু হচ্ছে কি আমার কি, এই ইনিশিয়াল অবস্থায় পিস্টন এবং বলের মোট শক্তি। যখন পিস্টনটা সংকুচিত হয়ে গেল তখন এই শক্তিটা হচ্ছে 0 হয়ে গেল। তাহলে এই শক্তিটুকু গেল কই? এই শক্তিটুকু আসলে সিস্টেম যেহেতু সংকুচিত হয়েছে তাই সিস্টেম সংকোচনে কৃত কাজ, সিস্টেম সংকোচনে কৃত কাজ, সিস্টেম সংকোচনে কৃত কাজ। তার মানে কি আমি বলতে পারবো না এটা হচ্ছে সিস্টেমের উপর এক ধরনের কাজ, সিস্টেমের উপর কৃত কাজ, এবং এই কৃত কাজটা হবে আমাদের নেগেটিভ কৃত কাজ। তো এবার আমরা যদি একটু ইকুয়েশন বানানোর চেষ্টা করি, এই অংশটুকুর ভ্যালু হচ্ছে 10,500, এর আগে আমি বের করছি। আর এইটুকুর ভ্যালু কত? m1 আর m2 এর ভ্যালু হচ্ছে 7, g এর ভ্যালু হচ্ছে 9.8, 7 কে 9.8 দিয়ে গুণ করলে আসবে 68.6। তাহলে আমরা এখান থেকে পাবো 10,500 যোগ 68.6 ইন্টু এক্স। এইটুকু হচ্ছে সিস্টেমের উপর কৃত কাজ, যেহেতু সিস্টেমের উপর তাই নেগেটিভ। আর এই প্রক্রিয়াতে কিন্তু কোনো হিটের এক্সচেঞ্জ ঘটে নাই, জাস্ট পিস্টনটা নিচে নামছে, হিটের এক্সচেঞ্জ ঘটে নাই। শুধুমাত্র পিস্টন যদি নিচে নামে তাহলে আমি এইখানে বলতে পারবো এই কেসটা হচ্ছে একটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার এক্সাম্পল। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হচ্ছে আমার কৃত কাজের ইকুয়েশন হচ্ছে nr ডিভাইডেড বাই 1 মাইনাস গামা টি ফাইনাল বা t2 মাইনাস t1। t1 এর ভ্যালু কিন্তু এই যে এইখানকার টি ফাইনালের সমান হবে। তো এখান থেকে কি একটা ইকুয়েশন আসবে? এখান থেকে আমরা টি এর সাথে একটা ইকুয়েশন পাবো, t2 এর সাথে x এর একটা ইকুয়েশন পাবো, t2 এর সাথে কোন একটা ফাংশন অফ x এরকম একটা ইকুয়েশন পাবো। এটা তোমরা বের করে দিও। এরপরের কেসটাতে রুদ্ধতাপ প্রক্রিয়া যদি সংঘটিত হয়
এই অবস্থায় ইনিশিয়াল অবস্থায় সিস্টেমের আয়তন V1 আর ফাইনাল অবস্থায় এইটুকু হচ্ছে আয়তন V2। তো আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় পরিবর্তনের যে ইকুয়েশনটা বসাই দেই, V1 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু T1 সমান সমান V2 ইন্টু V2 টু দি পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু T2। এবার আমরা হচ্ছে গিয়ে T1 এর ভ্যালু তো জানি, T1 এর ভ্যালু হচ্ছে T ফাইনালের সমান, V1 এর ভ্যালুও জানি, তার মানে এইটুকুর ভ্যালুও জানি। V2 এর ভ্যালু কত? V2 এর ভ্যালু একটু খেয়াল করে দেখো, আমার এই সিস্টেমটা যদি x পরিমাণ সংকুচিত হয় তাহলে V1 যে পরিমাণ এটা মাইনাস পিস্টনের যেই এরিয়া প্রশ্নে দেয়া ছিল a ইনটু যতটুকু সংকুচিত হলো x। পিস্টনের এরিয়া দেখো প্রশ্নের মধ্যে দেয়া ছিল, এই যে পিস্টনের এরিয়া দেওয়া আছে, আর আমি যদি x পরিমাণ নিচে নামে তাহলে এরিয়া ভলিউম কমলো হচ্ছে ax পরিমাণ, ইনিশিয়াল ভলিউম V1 এখান থেকে ax পরিমাণ কমলে ফাইনাল ভলিউম V2 সমান সমান হবে এরকম একটা ইকুয়েশন। তো আমি লেফট সাইডে সবকিছু জানি, রাইট সাইডের V1 মাইনাস ax টু দি পাওয়ার গামা মাইনাস 1, এখানেও আমি সবগুলা জানি, V1 জানি, a জানি, শুধুমাত্র x জানি না, আর T2 তো ফাংশন অফ একটা x। তাহলে এই পুরো ইকুয়েশনটার মধ্যে দেখো জাস্ট একটাই ভেরিয়েবল আছে আমার x, এখান থেকে আমার x এর ভ্যালুটা বের হয়ে যাবে, ক্যালকুলেটরে বসাই দিলেই হয়ে যাবে। এটা 10.834 আসছে জুবাইরের এত মিটার। সো এবার যদি আমি x এর ভ্যালু জানি, x এর ভ্যালুর করেসপন্ডিং এই যে T2 এর ভ্যালু তো ফাংশন অফ জাস্ট একটা x, সো এই ইকুয়েশনের মধ্যে বসাই দিলেই ফাইনাল টেম্পারেচারটা পেয়ে যাবে। দেখো এটা বুঝছো কিনা? আচ্ছা T2 FX এর পার্টটা কি আরেকবার রিপিট করা যাবে? এখানে জাস্ট সিম্পলি আমি যদি আমি সবগুলা ভ্যালু বসাই দেই nr/1 মাইনাস গামা, তাহলে এটা একটা কনস্ট্যান্ট। এখান থেকে আমি কি একটা ইকুয়েশন দিলে শুধুমাত্র আছে কি x না, x বাদে আর কি বাকি সব কনস্ট্যান্ট না, T1 এর ভ্যালু জানি কনস্ট্যান্ট, তার মানে T2 এর ডিপেন্ডেন্সি শুধুমাত্র x এর উপর, এইজন্য আমি বলছি T2 ইজ ফাংশন অফ x কিছু একটা। এটা আমি নট নেসেসারি, এখানে আমি আসলে জাস্ট আমার নিজের কমফোর্টের জন্য লিখছি, আমার যাতে ক্যালকুলেশন করে আর বের করা না লাগে কত আসে। বুঝতে পারছি। এই পর্যন্ত বুঝা গেছে? আচ্ছা এবার আরেকটা প্রশ্ন ছিল প্রেসার কত হবে, ফাইনাল প্রেসার। তো এখানে আমি ইনিশিয়াল একটা প্রেসার জানি, P1 এর ভ্যালু জানি, টেম্পারেচার ইনিশিয়ালটা জানি, এরপর একটা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস সংঘটিত হলো, সেখানকার আমি টেম্পারেচার জানি, তাহলে এখানকার আমি প্রেসারও বের করতে পারবো। এরপর একটা অ্যাডায়াবেটিক পরিবর্তন হলো, সেখানকারও আমি টেম্পারেচার জানি, তাহলে সেটারও কি আমি প্রেসার বের করতে পারবো। এইটা হচ্ছে কি আমাদের ফাইনাল প্রেসার। এটা জুবায়েরও বের করতে পারে নাই, বা বের করলো আমি জানি না, কারণ ওর খাতায় নাই, ও একটা লাস্টে অ্যান্সার লিখে দিছে, প্রত্যেকে লিখছে তাও জানি না, তো আমি তারপরে ওর নাম্বার দিয়ে দিছি, ফুল নাম্বার। তো এখানে আমি প্রশ্নে যেহেতু আছে তাই বলে দিলাম। এই বুঝা গেছে? ভাইয়া কোনো প্রশ্ন থাকলে করেন, কেউ কি আছে না ঘুমিয়ে গেছে সব? আসি ভাইয়া। কি আমাদের পরীক্ষার প্রশ্ন কি একটু কঠিন হয়? ভাই সিকিউ যেতে অ্যাডমিশন গুলো সহজ ছিল। আমি তো কালকে ক্লাসেই বলছি যে সিকিউ বানানোর সময় দেখলাম যে একটু কঠিন হয়ে গেছে, এরপরে দেখলাম অ্যাডমিশন এগুলো সহজ হয়ে গেছে। তাও তো অ্যাডমিশনের কয়জন, 4-5টা খাতা দেখছি, দু একজন বাদে সবগুলো তো কেউই করতে পারে না। এই যে জুবাইর ছেলেটাই হচ্ছে গিয়ে সিকিউতে পাইছে 9, সিকিউতে 9 পেয়েও টোটাল নাম্বার পাইছে 35, তাহলে কেমনে হইলো? ভাই আমি তোমার সিকিউতে 3 এর উপরে ভাই এভারেজ আরো বাজে করছি ভাই, আমারও দেখুন হঠাৎ করে ডেরিভেশনটা দিয়েছেন তো ওই জন্য আর কি। ডেরিভেশন ক্লাসে রনি ভাই এটার ওয়ার্নিং দিছিল ডেরিভেশনটা শিখে আসা।
আমি কিন্তু জানি না ওয়ার্নিং দিছে, আমি পরীক্ষা দেওয়ার পরে আমারে বলছে, আমি ওদের মানে প্রশ্ন দেখানোর পরে যে ভাই প্রশ্ন দেখেন, তখন আমারে বলে আমি ওয়ার্নিং দিছিলাম ওদের যে এই ডেরিভেশন শিখতে হবে। আমি বললাম যাক তাহলে তো দুয়ে দুয়ে মিলেই গেল। ভাই আগের সারপ্রাইজ দিন তো আর ছিল না। দেখছিলাম, ভাবছিলাম যা দিবেন না তো দরকার নাই মুখস্থ করার, মানে আগের দিন উল্টাইছি এমনি, উচিত ছিল মুখস্থ করা ভাই। ডিরাইভেশন পড়ে যায়নি, বাট পারছি কারণ এমনি বুঝা থেকে দিয়ে আসছি। ভাই বুয়েট এক্সামের ডেরিভেশন কেমন আছে? এটা তুই প্রশ্ন দেখতে পারছ না, আমার জিজ্ঞেস করছ কেন? নিজেরটা নিজে অ্যানালাইসিস করবি। আমি আমার টার্ম ফাইনালের প্রশ্ন অ্যানালাইসিস করি, তুই বুয়েটের অ্যাডমিশনের প্রশ্ন অ্যানালাইসিস করি। আচ্ছা, এবারটা এবারটা আসলে কেন ভুল করছে মানুষজন আমি জানি না। এখানে আমার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন বের করতে বলছে সিস্টেমের। 1 গ্রাম বাষ্প আছে বা 1 গ্রাম পানি আছে, এই 1 গ্রাম পানিকে আমি বাষ্পে যদি কনভার্ট করি, ওয়াটার থেকে ভ্যাপার, তাহলে আমার ডিইউ এটুকুর ভ্যালু কত সেটা বের করতে হবে। এখন কথা হচ্ছে এটা যে এই যে সমান না? আমি এমএলবি, এমএলবিটা কি আসলে? ডিইউ এর পরিবর্তন নাকি তাপের পরিবর্তন? তাপ দিছি, তাহলে তাপের পরিবর্তন। তাপের পরিবর্তন। তাহলে এটা যদি তাপের পরিবর্তন হয়, ডিকিউ এর ভ্যালু আমি জানি। আর এখানে আমি যখন বাষ্প হয়ে গেল, বাষ্পের ভলিউমটা ফ্রি ফাইনাল ধরি, যখন পানি আকারে ছিল তখন তার একটা ভলিউম ছিল না, ভি ইনিশিয়াল। এই দুইটার ডিফারেন্স করলে আমি ডেল্টা ভি পাবো। এই পদার্থটা এর সাথে যা প্রেসার আছে, প্রেসারটা জাস্ট গুণ করে দিলেই হয়ে যাবে। এইটুকু করলে আমি কিন্তু ডিডব্লিউ এর ভ্যালুটা পেয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে ভাই প্রেসার কই? প্রেসার তো আমি দেখি না প্রশ্নে। হ্যাঁ ভাই চল এইটা একটু মাথা খাটাইতে হবে। কি মাথা খাটাইতে হবে? পানি বাষ্প থেকে, পানি থেকে বাষ্পে কনভার্ট হচ্ছে কত তাপমাত্রায়? 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। এখানেই হচ্ছে একটা কন্ডিশন ছিল যে পানি থেকে বাষ্পে 100 ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট হবে তখনই যখন প্রেসারটা হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসারের সমান বা 1 atm এর সমান হবে। যদি প্রেসার চেঞ্জ হয় তাহলে কিন্তু আর ওই 100 ডিগ্রি সেলসিয়াস থাকবে না। তাই আমার আসলে এখানে এই ম্যাথে প্রেসার হচ্ছে 1 atm বা 101.325। বি ফাইনালের ভ্যালু দেওয়া আছে 1671 সিসি, 1671। আর 1 গ্রাম পানির আয়তন হচ্ছে 1 সিসি, তাই বি ইনিশিয়ালের ভ্যালু হচ্ছে 1 সিসি। সিসি কে মিটার কিউবে নেওয়ার জন্য 10⁻⁻6 দিয়ে গুণ করে দিলে হবে। এইখান থেকে আমার ডিডব্লিউ এর ভ্যালু আসবে। আমরা জানি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এখান থেকে হচ্ছে ডিইউ এর ভ্যালু পাবো হচ্ছে ডিকিউ মাইনাস ডিডব্লিউ। এই অংশটা, এই প্রশ্নটা আমি যদি এইটুকু ছেড়ে দিতাম তাহলে এখন যে পরিমাণ পোলাপান ভুল করছে ম্যাথটা, তার চেয়ে বেশি পোলাপান ভুল করতো, এটা আমি শিওর। কেন? তার কারণ হচ্ছে এই যে এটি কোন অভ্যন্তরীণ শক্তির কোন অংশের পরিবর্তন, এটা দিয়ে আসলে তোমাকে আমি প্রশ্নে একটা হিন্টস দিয়ে দিছি। কিভাবে? ধরো আমি যদি জাস্ট বলতাম ডিইউ বের করো, ডিইউ এর ভ্যালু কত, তাহলে তোমরা টেম্পারেচার মানে কনস্ট্যান্ট দেখে বলে দিতা সিম্পলি ডিইউ সমান সমান 0। তাপমাত্রা তো কোনো পরিবর্তন হয় না ভাইয়া, 100 ছিল 100ই আছে। এইটুকু দেওয়ার কারণে আমি তোমাকে একটা ওয়ার্নিং দিছি। ওয়ার্নিং কি? সেটা হচ্ছে ডিইউ এর পরিবর্তন শুধুমাত্র তাপমাত্রার পরিবর্তনের সাথে সাথে ঘটে না, অভ্যন্তরীণ শক্তির অবস্থার পরিবর্তনের কারণেও অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন ঘটে। ডেল্টা ইকে এর পরিবর্তনটা হচ্ছে তাপমাত্রার পরিবর্তন ঘটায়, আর ডেল্টা ইপিটা হচ্ছে আমার অবস্থার পরিবর্তন ঘটায়। তার মানে এই কেসটাতে আসলে অভ্যন্তরীণ শক্তির বিভব শক্তি অংশে হচ্ছে কি আমরা পরিবর্তনটা পাবো। সেই এইটুকু জন্য পার্সিয়াল আছে না? এটা খাতা দেখার সময় মুডের উপর ডিপেন্ড করবে ভাই গরম যাওয়ার পর খাতা দেখেন। ভাই বাষ্পীভবনের তাপ কি চাপের উপর নির্ভর করে? বাষ্পীভবনের কি? বাষ্পীভবনের সুপ্ত তাপ, ওই যে 2268000। বাষ্পীভবনের সুপ্ত তাপ চাপের উপর নির্ভর করে কি না?
তো মনে হয় তো না। আমি একদম ডিরেক্টলি দেখি নাই যে কখনো করে কিনা, টেম্পারেচারের মানে প্রেসারের উপর ডিপেন্ড, বাট মানে এক্সপেরিমেন্টালি কিছু রেজাল্ট আছে যে রেজাল্ট থেকে বোঝা যায় যে প্রেসার চেঞ্জ হলে এটা চেঞ্জ হয়। আমার সামনে এখন একটা টেবিল আছে অলরেডি, তারা একটু এক্সপেরিমেন্টাল রেজাল্ট দেখলে বুঝবো। করে মোটামুটি প্রেসার চেঞ্জ হলে ভালোই পরিবর্তন ঘটায়। যেমন প্রেসার যদি প্রেসার যদি হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার হয়, তাহলে এখানে মানে এটা তো আমাদের এক্সপেরিমেন্টাল, তোদের সাথে মিলবে না, 2255 না, আমাদের এখানে আছে হচ্ছে 2484। প্রেসার চেঞ্জ হলে 24870। প্রেসার বাড়লে হচ্ছে গিয়ে কমতিছে, ও এক সময় কমে আবার কিছু সময় পরে বাড়ে। প্রেডিক্টেবল না, তো আমরা এটা আপাতত মাথায় নিব না। ভাই এম ইন্টু এলভি অংশটা কেন ডিকিউ হবে? এটা অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হওয়া উচিত না? কারণ আমরা তো বিভব শক্তিটা একটা নির্দিষ্ট পরিমাণ বাড়ানোর পরেই হচ্ছে যে বাষ্প করতে পারবো। তো বিভিন্ন চাপে কাজের পরিমাণটা বিভিন্ন হইতে পারে, কিন্তু বাষ্প করার জন্য অভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা তো বিভিন্ন হওয়া সম্ভব। প্রেসার কনস্ট্যান্ট আছে এই কেসটাতে, তাহলে আমার মানে অন্য কিছু হইতো, 100°C তাপমাত্রা না হয় অন্য একটা টেম্পারেচার হইতো, প্রেসারটাও অন্য হইতো, কারণ কৃত কাজটা ডিফারেন্স হয়ে যেত। কিন্তু যতক্ষণ পর্যন্ত পরিবর্তন হবে ততক্ষণ পর্যন্ত প্রেসারটা কিন্তু কনস্ট্যান্ট থাকবে। স্টেট চেঞ্জের সময় তুই যখন ধর চৈদ বিন্দুর ডেফিনেশনই যখন দিছিলি, তখন কিন্তু টেম্পারেচারের পাশাপাশি আরেকটা কন্ডিশন দিছিলি, সেটা কি প্রেসারের কন্ডিশন। তো ওই রকম একটা অবস্থা যখন আমরা পানি থেকে বাষ্পে কনভার্ট করব, তখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকার পাশাপাশি প্রেসারটাও কনস্ট্যান্ট থাকে। তো ওইখানে কৃত কাজে কোনো ধরনের ঝামেলা হওয়ার কথা না। এবার এমএলভি কেন ডিকিউ, এটার অ্যান্সারটা হচ্ছে আমি এখানে হিট রিকোয়ার্ড কত, এখানে তো পুরোটা দেখেই বোঝা যাচ্ছে যে আমার এখানে সিস্টেমে আমি একটা হিট ইনপুট দিচ্ছি। তো এটা তো ডিকিউ বলে, ডিইউ ডিরেক্ট হওয়ার তো কোনো চান্স দেখি না আমি। মানে কেন মনে হলো এটা ডিইউ হতে পারে? আর কারো কোনো আরেকটা কোশ্চেন যখন বল আমি বল। মানে মানে প্র্যাকটিক্যালি যখন দেখতেছি যে মানে টেম্পারেচার আসলে কতটুকু কমায়, সরি মানে প্র্যাকটিক্যালি যখন আমি দেখতেছি যে টেম্পারেচার যদি আমি ধরেন আমি 20 কেজি পানিতে 2 কেজি বরফ দিচ্ছি, তো আমার ম্যাথ অনুসারে যতটুকু কমার কথা ধরেন আসার কথা 18°C, বাট পানিটা আসতে দেখা যায় 25°C, 30° একটা পানিকে। তো এরকম মানে এত বেশি ডিফারেন্স হয় কেন? পরিবেশ থেকে টেম্পারেচার নিচ্ছে, এটা তো কাউন্ট করিস না। কিন্তু পানির তাপ সরি বাতাস আপেক্ষিক তাপ তত বেশি না যে ও এত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যেতেছে। না, বাতাসের সাথে হিসাব নিকাশ নাই, কিন্তু পরিবেশের সাথে কিছু পরিমাণ হিট এখানে হিসাব নিকাশটা কার? তুই তো তাপমাত্রা বাতাসের মাপবি না, যে বাতাসের আপেক্ষিক তাপ বেশি না কম সেটা আমার কনসিডার করা লাগবে। তুই তাপমাত্রা মাপবি পানির আপেক্ষিক তাপ অনেক বেশি, তাপ ধারণ ক্ষমতা অনেক বেশি। তো সে তাপ নিতে পারে, দ্রুত নিতে পারে এবং নিতে পারে ভালো। এই জুবাইর, তোর অ্যান্সার কি পাইছিস নাকি? আপাতত মেনে নিছি ভাই, পরে ভেবে দেখবো। ঠিক আছে, ভেবে কিছু পাইলে বলিস। এটা করে দিতে হবে। সমচাপ একটা প্রক্রিয়া দেওয়া আছে, যে প্রক্রিয়ায় কৃত কাজ PW সমান সমান বলছে 4 জুল। আমার তাপের পরিমাণটা বের করতে বলছে DQ সমান সমান আমরা বলতে পারবো DU প্লাস DW। তাহলে DU সমান সমান F/2 nRDT যোগ DW। তো এখন আমরা যদি একটু PV সমান সমান nRT এই ইকুয়েশনটা দেখি, এবার যদি আমার প্রেসার কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা এখান থেকে বলতে পারবো PdV সমান সমান nRDT, আর PdV এর ভ্যালু হচ্ছে 4, সো nRDT এর ভ্যালু আসবে হচ্ছে 4। অক্সিজেনের জন্য 5/2 × 4 যোগ 4, তাহলে এখানে আসবে 7/2 × 4।
2 আর 2 কাটলে 2, 7 দুগুণে 14 জুল। এরা কেন করতে পারে নাই ভাই, আমি এটা বুঝি না। এই ম্যাথ করতে কি ঝামেলা হয়েছে, মানে এটা নিয়ে মানে নোটস এর স্ট্যাটাস পর্যন্ত দিতেছে কি, এটা এই ম্যাথের মধ্যে কি আছে? দুইটা বরফ বিপরীত দিক থেকে আগে আসতেছে, এটা এই দিক থেকে আসতেছে, এটা এই দিক থেকে আসতেছে, এটার একটা নির্দিষ্ট ভেলোসিটি আছে, এটার একটা নির্দিষ্ট ভেলোসিটি আছে, এটা এম, এটা এম, ঠিক আছে। তো এখন আমাদের এই অবস্থাতে এটা সংঘর্ষ ঘটলো, সংঘর্ষ ঘটার সাথে সাথে বলছে কি যে বাষ্পে পরিণত হয়ে গেছে। তাহলে বাষ্পে পরিণত হলে বরফ ছিল, বরফ থেকে লিকুইডে হবে, লিকুইড থেকে লিকুইডের টেম্পারেচার বাড়বে, এরপর হচ্ছে বাষ্পে কনভার্ট হবে। তাহলে এইটুকু তার এনার্জি রিকোয়ার্ড। এই রিকোয়ার্ড এনার্জিটুকু সে পাবে কোত্থেকে? সে পাবে হচ্ছে এই যে ভেলোসিটি থেকে, হাফ mv স্কোয়ার এই পরিমাণ। দিস ইজ ইকুয়াল হচ্ছে আমাদের যে ইকুয়েশন, এখান থেকে তো সিম্পলি এক লাইনের মধ্যে বি বের হয়ে যাবে। সমস্যা নাই তো কোনো? দুইটা বরফ না, আই মিন হ্যাঁ, এই বরফেরও যা, এই বরফেরও তো একই অবস্থা, এরও ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল গতিশক্তি যা আছে সেই পুরাটা কনভার্ট হয়ে যাবে। এরও ইনিশিয়াল ওভার গতিশক্তি যা থিঙ্কিং আছে মাইলে পুরাটা ফেলছে ভাই, ওভার থিঙ্কিং মাইলে ফেলছে। আর দুঃখী করেন না ভাই। ভাইয়া এই বল। সেকেন্ড অবজেক্টের জন্য মানে ভেলোসিটি যে মানে মাইনাস বি হোল স্কয়ার হবে, এটা কি লেখা লাগবে? না না না, দরকার নেই, দরকার নেই। এগুলো মানে যে চ্যাপ্টারে আসলে যা যা ইম্পর্টেন্ট, এই চ্যাপ্টারে এটা তো ইম্পর্টেন্ট না, তো এটা দরকার। এটা করে দিব না, এটা ইজি প্রবলেম, এটা অ্যাডমিশন টেস্টে আসছে। লাস্টের দিন তোমাদের ক্লাসে আমি ইচ্ছা করে এই ম্যাথটা স্কিপ করে গেছিলাম, মানে ওই প্রশ্নের মধ্যে ছিল, আমি এটা ইচ্ছা করে করাইনি। আর এটা তো জাস্ট সিম্পলি ডিরাইভেশন, সবকিছু পড়তে হবে, ঠিক আছে। এটা যারা পড়ে আসছে 10 নাম্বার পেয়ে গেছে বোনাস। স্পেশাল ভাইয়া প্রবলেমগুলো থার্ড আমরা স্লাইডটা আরেকবার এইভাবে দেই দেখাবেন? যাতে তোমাদের এটা এটা জি জি। এই কারো কোনো প্রশ্ন আছে বলো? না ভাই, না ভাইয়া। নেক্সট পরীক্ষা সিলেবাস কি? কবে পরীক্ষা জানি ভাই? 7 তারিখে না? থার্মোডাইনামিক্স এর বাকি পুরোটা না? হ্যাঁ, থার্মোডাইনামিক্স এর বাকি পার্ট। কয় তারিখে জানি ভাই? শনিবার, নেক্সট শনিবার। হ্যাঁ। এই এই টানা সবগুলো শনিবারই পরীক্ষা হবে, আগেই বলে রাখলাম। এই শনিবার হচ্ছে থার্মোডাইনামিক্স, এরপরে হচ্ছে বাষ্পের উপর, এরপরে সাইকেল এন্ডিং। শনিবারে পরীক্ষা দিচ্ছি, শুক্রবারে বৃহস্পতিবার রাত থেকে পড়া শুরু করলে, বৃহস্পতিবার রাতে শুক্রবারে পড়লে শনিবারে পরীক্ষা ভালো হওয়ার কথা। আর সপ্তাহের মাঝখানে পরীক্ষা নাই। এখন কারো কলেজে কি পরীক্ষা চলে? না ভাই, কয়দিন পর স্টার্ট হবে সিরিজ 3। ক্লাস হচ্ছে না ভাইয়া। কলেজে পরীক্ষা, আদমজির পরীক্ষা মনে হয় 19 তারিখ থেকে ক্লাস টেস্ট, আদমজি বা এরকম। আমাদের 16 তারিখ থেকে ইয়ার ফাইনাল হওয়ার কথা। হওয়ার কথা হয় না এখনো, হবে না মানে বলে না এখনো শিওর। হ্যাঁ, বন্ধের জন্য মানে- পিছাইতে পারে, এই যে কয়েকদিন বন্ধ গেল। হিসাবে এই আর এই উপরে সৃজনশীলের পার্ট কোনটুকুতে ঝামেলা থাকলে বলে নেন। আর ঝামেলা না থাকলে আমরা আজকে তাহলে এখানে শেষ করতে পারি। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ভাইয়া।